আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। আজকে আমরা ত্রিকোণমিতির প্রথম ক্লাস করব এবং ত্রিকোণমিতির একদম প্রথম পর্যায় থেকে ধীরে 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 আমরা ত্রিকোণমিতির যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শিখতে থাকবো। তা আজকে যেহেতু ত্রিকোণমিতির প্রথম ক্লাস, এই জন্য আমরা ত্রিকোণমিতির যে একদম প্রথম যে ধারণাগুলো সেই ধারণাগুলো বোঝার চেষ্টা করব। এখন ত্রিকোণমিতির যে প্রথম ধারণা সেই ধারণাটা কি? এখন আমাদের কথা হচ্ছে ত্রিকোণমিতিটা বুঝতে গেলে প্রথমে আমাদের যে ধারণাটা জানতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ধারণা। ত্রিকোণমিতির যে কনসেপ্ট যা বা প্রাথমিক বা মূল যে ধারণাটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ভিত্তিক। মূলত ত্রিকোণমিতির ধারণাটা সমকোণী ত্রিভুজের উপরে নির্ভর করে দাঁড় করানো হয়েছে। এরপরে আরো কিছু ধারণা এর সাথে আস্তে আস্তে সম্পৃক্ত হবে বা সম্পৃক্ত হয়েছে। এই জন্য আমরা আজকে ত্রিকোণমিতির আলোচনায় প্রথম শিখব হলো সমকোণী ত্রিভুজ, সন্নিহিত কোণ বা সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু, অর্থাৎ সমকোণী ত্রিভুজ বিষয়ক এবং অতিভুজ যে ধারণাগুলো সেটা আজকে আমরা শিখব। আচ্ছা, প্রথমে আমরা দেখি সমকোণী ত্রিভুজ কি। সমকোণী ত্রিভুজ তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সমকোণ, সমকোণ থেকেই হচ্ছে সমকোণী। বিষয়টা কি দাঁড়াচ্ছে? সমকোণ থেকে সমকোণ, অর্থাৎ সমকোণ হচ্ছে কি 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রির কনসেপ্টটা কি? 90 ডিগ্রি কনসেপ্ট হচ্ছে একটু যে একটি রেখার উপর অপর একটি রেখা খাড়া ভাবে দণ্ডায়মান, একটি রেখার উপর অপর একটি রেখা খাড়া ভাবে দণ্ডায়মান এবং এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ, তা সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর সমকোণী কথাটা আসছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তারপর বোঝা যাচ্ছে যে এই ত্রিভুজটার কোণ 90 ডিগ্রি হবে। এখন কথা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ অর্থাৎ কোণ 90 ডিগ্রি, এন্ড প্রতিটা কোণই কি 90 ডিগ্রি? এখন আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণ, ত্রিভুজের কয়টি কোণ? ত্রিভুজের হচ্ছে তিন কোণ এবং কোণ তিনটি সমষ্টি, আর কোণ তিনটি সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি সমান সমান 2 গুণন 90 ডিগ্রি সমান সমান 2 সমকোণ। তাহলে ত্রিভুজের তিন কোণ আর তিন কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, 180 ডিগ্রি অর্থাৎ 2 সমকোণ। এখন একটা ত্রিভুজে যদি তিনটা কোণই সমকোণ হয় সেক্ষেত্রে তিনটা কোণ সমকোণ কত হচ্ছে? 270 ডিগ্রি। এটা অসম্ভব, কেন এক ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, দুইটা কোণ যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হচ্ছে? 290 180 ডিগ্রি। না, এই ধারণাটা দাঁড়াচ্ছে না দুইটা কোণ 90 ডিগ্রি, কেননা দুটো কোণ 90 ডিগ্রি হলে 180 ডিগ্রি হয়ে গেল দুটো কোণই। তাহলে যে আর 3 নম্বর তৃতীয় কোণটা তার মান তাহলে 0 ডিগ্রি হচ্ছে, ত্রিভুজ কনসেপ্ট তো দাঁড়াচ্ছে না। সুতরাং তিনটা কোণ 90 ডিগ্রি হতে পারে না, দুইটি কোণ 90 ডিগ্রি হতে পারে না। তাহলে কয়টি কোণ 90 ডিগ্রি হবে? এখন তো স্বাভাবিকভাবে বলাই যাচ্ছে একটি কোণ। কেন? কোণ কোণ 90 ডিগ্রি হতেই হবে বা সমকোণ হতে হবে, না হলে সমকোণী ত্রিভুজ কথাটা আসতো না। তো সমকোণ যেহেতু হতেই হবে, তিনটা কোণ হলে হয় 270, দুটা কোণ হলে হয় 180 ডিগ্রি। সুতরাং একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ 90 ডিগ্রি হলে কি হবে? 1 গুণন 90 সমান সমান হচ্ছে 90। তাহলে একটি কোণ 90 ডিগ্রি, তাহলে অপর দুটি কোণ হবে কত? সমষ্টি 90 ডিগ্রি। বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। আলাদা করে তাদের মান কত হবে সেটা কিন্তু আবার বলা মুশকিল। বিষয়টা কিন্তু এমন নয়
যে একটি কোণ 90 ডিগ্রি, অপর দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে কি হতে পারে 45 ডিগ্রি 45 ডিগ্রি। না, এইভাবে হবে না। এইভাবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটা আমরা বলতে পারি, কিন্তু তাদের পরিমাপ কত ডিগ্রি হবে কোনো সত্য বা কোনো কিছু জানা না থাকলে এটা আমরা এত নিশ্চিতভাবে বলতে পারবো না। শুধু এটুকুই বলতে পারবো যে একটি কোণ 90 ডিগ্রি এবং অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, সে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন আমরা কি তাহলে বলতে পারবো যে সমকোণী ত্রিভুজের সার্বিক যে ধারণা অর্থাৎ সংজ্ঞাটা কি হবে? হ্যাঁ, মনে হয় আমরা বলতে পারবো। আচ্ছা, চেষ্টা করে দেখি ওটা আমরা লিখতে পারি কিনা, সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। যে ত্রিভুজের এক সমকোণ এবং অপর কোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। কি দাঁড়ালো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ এবং অপর কোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি একা এবং অপর কোণ দ্বয়ের সমষ্টিও 90 ডিগ্রি, সেটা হচ্ছে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, এইভাবে তো বলতে পারি এখন যে একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ আর অপর কোণ দুইটি সূক্ষ্মকোণ। কারণটা কি? দুইটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তো বলাই যায় যে কোনো কোণই 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি অপেক্ষা বড় নয়, দুটি 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। সেহেতু আমরা বলতে পারি যে একটি কোণ সমকোণ এবং অপর কোণ দুটি সূক্ষ্মকোণ, এটা বলতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে পূরক কোণ। পূরক কোণের সম্বন্ধে আমাদের ধারণা আছে, তাও আমি বলতেছি যে পূরক কোণ হচ্ছে কি, যে দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় একটি অপরটির পূরক কোণ। এখন দেখা যাচ্ছে যে সমকোণী ত্রিভুজের যে দুইটি সূক্ষ্মকোণ থাকে তাদের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি। তাহলে কি বলতে পারবো যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পূরক? এটাও তো আমরা বলতে পারি যে একটি কোণ সমকোণ এবং অপর কোণ দুটি পরস্পর পূরক কোণ। এটাও বলতে পারি একটি কোণ সমকোণ এবং অপর কোণ দুটি পরস্পর পূরক। তাহলে কতভাবে এই সংজ্ঞাটা দাঁড় করানো যেতে পারে? যে আমরা এভাবে লিখতে পারি যে ত্রিভুজে একটি কোণ সমকোণ এবং অপর কোণ দুটি সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আবার এটাও বলতে পারি যে ত্রিভুজে একটি কোণ সমকোণ এবং অপর কোণ দুইটি পরস্পর পূরক তাকে সমকোণী ত্রিভুজ বলে। এইভাবে আমরা বিভিন্নভাবে
একই রকম ধারণা একটু অন্যরকম করে বলে আমরা একটা সমকোণী ত্রিভুজের ধারণাটা উপস্থাপন করতে পারি কিংবা তার সংজ্ঞাটা দাঁড় করাইতে পারি। এখন দেখি এই তো গেল আমাদের সংজ্ঞা আর চিত্রটা। এখন আমরা চিত্র দেখি। এই যে আমার চিত্র দেখলাম, এখানে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, একটা কি সমকোণী ত্রিভুজ যার হচ্ছে কোণ বি বা এবিসি সমকোণ, অর্থাৎ চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ইহার কি কোণ এ বি সি সমান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, এবং কোণ বিএসি ও কোণ এসিবি সূক্ষ্মকোণ। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের প্রাথমিক যে ধারণাটা বা সংজ্ঞা আমরা শিখলাম, সে আলোকে বলতে পারি এ বিসি হচ্ছে 90 ডিগ্রি, একটি কোণ এক সমকোণ, আর অপর দুটি কোণ বিএসি আর এসিবি এরা হচ্ছে সূক্ষ্মকোণ। এই হলো সমকোণী ত্রিভুজের প্রাথমিক ধারণা এবং হলো একটা সমকোণী ত্রিভুজের চিত্র আর হচ্ছে তার কোণগুলো বর্ণনা। এখন আমরা সমকোণী ত্রিভুজের সাথে প্রাসঙ্গিক কিছু বিষয় আছে, সেটা আমরা শিখব। প্রাসঙ্গিক বিষয়টা কি? যেমন এসি, এই বাহু, এই যে এসি বাহু, এটাকে আমরা বলবো অতিভুজ। এটাকে আমরা কি বলবো? অতিভুজ। আর অতিভুজের ধারণাটা কি? অতিভুজের ধারণাটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু সমকোণের কি বিপরীত বাহু, অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত বাহু। এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু, এটা হল অতিভুজ। আর আরেকটি ধারণা আছে সর্ববৃহৎ বাহু। অতিভুজকে আমরা দুই ভাবে চিহ্নিত করতে পারি। কয়ভাবে? দুই ভাবে। এক, সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু। আরেকটা হলো সর্ববৃহৎ বাহু। একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা, সেটাই অতিভুজ হয়, এটা একটা ধারণা। আর সবচেয়ে গ্রহণযোগ্য বা নিরাপদ আমরা ধারণা বলতে পারি যে এই ধারণা কখনোই আমাদের ভুল পথে নিয়ে যাবে না, যে সেটি কোন ধারণা? সমকোণের বিপরীত বাহু। বাহুগুলোর মধ্যে যে পার্থক্য খুব কম হয়, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু বুঝতে একটু কষ্ট হতে পারে, যেটা আমরা 2 নম্বর ধারণায় লিখছি, সর্ববৃহৎ বাহু। কিছুটা আমাদের সমস্যা হতেই পারে, কিন্তু সমকোণের বিপরীত বাহু এই ধারণাটা দ্বারা অতিভুজ চিহ্নিত করলে আমাদের মনে হয় না খুব একটা সমস্যা হবে। কেন? কারণটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি কোণই সমকোণ হয়। কয়টি কোণ সমকোণ হয়? একটি কোণ, এবং সেই কোণের বিপরীত বাহুটাই অতিভুজ। তাহলে আমরা যে কোনো সমকোণী ত্রিভুজের চিত্রটা যেভাবে আঁকা হোক না কেন, আমরা খুব সহজে সমকোণের ধারণা, সমকোণের বিপরীত বাহু, এই ধারণাটা ব্যবহার করে খুব সহজে অতিভুজটা চিহ্নিত করতে পারবো। এটাই হলো অতিভুজের ব্যাপার। আর অতিভুজ বাদে আরো দুটি বাহু আছে, এদেরকে কিভাবে চিহ্নিত করা হয় সেটা এখন আমরা দেখি। সাধারণত এই যে বিসি যে বাহুটা ভূমি বরাবর, এটাকে আমরা ভূমি বলে থাকি, আর এবিটাকে বলে থাকি লম্ব। এটাকে আমরা বলবো লম্ব, অর্থাৎ বিসি হচ্ছে ভূমি
আর এবি হচ্ছে লম্ব। এখন কথা হচ্ছে বিসি ভূমি এবি লম্ব, এই যে ধারণাটা, এই যে আমাদের যে প্রাথমিক ধারণা বা যে ধারণাটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি, কিন্তু এই ধারণাটা দ্বারা আমরা যখন ত্রিকোণমিতির যে গাণিতিক হিসাবগুলো করবো সেখানে কিছু সমস্যা দেখা দেয়। কারণটা কি, এই যে ভূমি ভূমি যে ধারণাটা আমরা দাঁড় করাই সেটা আসলে পুরোপুরি মানে পারফেক্ট ধারণা বলা যায় না। ভূমিকে আসলে আমরা বলি ভিত্তি। ভূমিকে যদি আমরা ভিত্তি হিসেবে দেখি তাহলে ধারণাটা ঠিক থাকে। ভূমিকে যদি আমরা দেখি ভূমির অনুভূমিক বা ভূমির সমান্তরাল হিসেবে চিন্তা করি বা নিচে যেটা থাকে সেটাই ভূমি, এভাবে দেখি, তাহলে ভূমি আমাদের বেশ অনেক জায়গায় গাণিতিক হিসাবে সমস্যায় ফেলে। আমরা ভূমিকে দেবো কি ভিত্তি হিসাবে। আর তাহলে বিষয়টা কি, বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন আমরা এই যে এবিসি ত্রিভুজটা এখানে আঁকলাম, এবিসি ত্রিভুজটা আরেকবার এঁকে নেই। এবিসি এটা সমকোণ, তার বিপরীত বাহু এটা অতিভুজ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন দেখা হলো আমরা কোন সি নিয়ে হিসাবটা করব। কি করব, কোন সি নিয়ে আমাদের ক্যালকুলেশন হবে কোন সি কে খেয়াল করে বা কোন সি ধরে। সেক্ষেত্রে বিসি হলো ভিত্তি অর্থাৎ ভূমি, আর এবি হচ্ছে লম্ব বা উচ্চতা। কিন্তু আমরা যদি কোণ এ কে ধরি, অর্থাৎ কোণ এ নিয়ে যদি আমরা হিসাবটা শুরু করি কোণ এ কে নিয়ে, সেক্ষেত্রে এবি হচ্ছে ভিত্তি অর্থাৎ ভূমি, আর বিসি লম্ব বা উচ্চতা। বিষয়টা হচ্ছে এমন, অর্থাৎ কোন হিসাবে যখন আমরা সি কোণ নিব তখন আমরা বিসি কে ধরতেছি ভূমি, যখন এ কোণ ধরবো তখন এবি কে ধরতেছি ভূমি। এই জন্য এই যে ভূমি ভূমি লম্ব লম্ব এই যে ধারণাটা আছে, এই ধারণাটা অ্যাভয়েড করে ত্রিকোণমিতিতে নতুন একটা ধারণা দাঁড় করানো হলো, সেটা হচ্ছে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর ধারণা। ধারণাটা কি, ভূমি এবং লম্বের বদলে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু, অর্থাৎ ভূমি যেটা সেটার নামকরণ করা হলো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, আর লম্ব নামকরণ করা হলো বিপরীত বাহু, বিপরীত বাহু। এখন আমরা সন্নিহিত বাহু বিপরীত বাহু ধরে যদি বিষয়টা বোঝার চেষ্টা করি, যখন আমরা কোন সি ধরবো তখন বিসি হলো সন্নিহিত বাহু, এবি হলো বিপরীত বাহু, আর যখন কোন এ ধরবো তখন এবি হচ্ছে সন্নিহিত বাহু, বিসি হচ্ছে বিপরীত বাহু। এখন আমরা সন্নিহিত বাহু ধরে বিষয়টা আরেকবার দাঁড় করি। সি যখন আমরা কোণ নিলাম তখন হচ্ছে বিসি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, আর এবি এটাকে আমরা বলবো বিপরীত বাহু। আর যখন আমরা কোণ এ নিয়ে হিসাব করব বা গাণিতিক সমস্যাটা সমাধান করব, সেক্ষেত্রে এ ধরলে এবি হচ্ছে সন্নিহিত বাহু, আর বিসি হচ্ছে বিপরীত বাহু। তা এখানে কি হচ্ছে, লম্ব এবং ভূমির এই যে শব্দটা আমরা ব্যবহার করতাম সেই শব্দগুলো অ্যাভয়েড করে বা বাদ দিয়ে আমরা এখানে ব্যবহার করতেছি কি সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু। কেন করতেছি,
সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু এই শব্দগুলো দ্বারা খুব সহজেই এই বিষয়টা বোঝানো যায়, যেটা ভূমি বা লম্ব দ্বারা বোঝাতে একটু কষ্ট হচ্ছে। এই জন্য আমরা এখন সন্নিহিত বাহু বিপরীত বাহু দ্বারা ভূমি এবং লম্বের ধারণাটা দাঁড় করাবো। নাম যাই হোক না কেন, বিষয়টা কিন্তু ঘুরে একই হচ্ছে। আর ভূমি মানে ভূমি, শুধুমাত্র ভূমি ধরলে হবে না, ভূমিকে আমরা যদি ভিত্তি হিসেবে খেয়াল করি তাহলে আমাদের এই কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে দাঁড়া যায়। তো আজ এই পর্যন্তই ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা। আমাদের আজকে যে ধারণাটা শিখলাম, এর পরবর্তী ক্লাসে আমরা আরো অন্য ধারণাগুলো ক্লাস ভিত্তিক শিখতে থাকবো। তো আজ এখানে শেষ করা হচ্ছে। ধন্যবাদ।